নমস্কার, উত্তরের হাওয়ায় আরও একবার স্বাগত। আমরা কিন্তু রয়েছি আজকে সিতাই বিধানসভা এলাকায়, কিন্তু রয়েছি আমরা কোচবিহারের নবনির্বাচিত সাংসদের সাথে। জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে নতুন করে পরিচয়ের দরকার নেই। তিনি এখনও পর্যন্ত তার নিজের কাজ, নিজের জায়গা নিয়ে কিন্তু সুপ্রতিষ্ঠিত কোচবিহারের বুকে। তৃণমূল কংগ্রেসে এখনও পর্যন্ত তাকে হারানো সম্ভব হয়নি এবং সেই জয়ের ধারা কিন্তু অব্যাহত রয়ে গেল 2024 লোকসভা নির্বাচনেও। লোকসভা নির্বাচনে জয়লাভ এবং পুনরায় কোচবিহারের আসন পুনরুদ্ধার, এই সবটাই হয়েছে তার হাত ধরেই। আমরা কথা বলবো তার সাথে, শুনবো তার আগামী পরিকল্পনা কী রয়েছে একজন সাংসদ হিসেবে। তবে তার আগে যে বিষয়টি সবার আগে ফুটিয়ে তোলা উচিত, বিগত 5 বছরে যিনি কোচবিহারের সাংসদ হিসেবে ছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু বারংবার অভিযোগ ছিল যে তার অনুপস্থিতি এবং তার কাজ না করার একটা মানসিকতা। তিনি কোচবিহারের জন্য কিছুই করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিরাট আশায় কিন্তু কোচবিহারের সাধারণ মানুষ বুক বেঁধেছে জগদীশ বাবুর কাছে। আমরা কথা বলবো তার সাথে সরাসরি। স্যার, প্রথমেই আপনাকে স্বাগত উত্তরের হাওয়ায়। ধন্যবাদ। আগামী পরিকল্পনা সাংসদ হিসেবে কোচবিহারের জন্য কী কী রয়েছে? আমি নির্বাচনে জয়ী হওয়ার পর কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলেছি এবং যে যে জায়গাগুলোতে আমি গেছি মানুষের প্রধান সমস্যা কী সেটা আমি উপলব্ধি করার চেষ্টা করেছি। কোচবিহারের মানুষের কিছু প্রমিনেন্ট কিছু দাবি আছে যেগুলো প্রায় কোচবিহার জেলার মানুষ প্রায় সবাই এক বাক্যে সেই দাবিগুলোকে মেনে নেয়। যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আমাদের কাজের যে ধরন বা এখতিয়ার, সেটা আমাদের দেখে বিবেচনা করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমন্বয় রেখে কিছু কথা বা কিছু কাজ নিশ্চয়ই আমরা কোচবিহারের মানুষের জন্য ভাবনা চিন্তা করব। তো আমি প্রথমেই কিছু বিষয় নিয়ে লোকসভায় প্রশ্ন উত্থাপন করতে চাই। যে কাজগুলো একটা সময় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেগুলো থেমে আছে। যেমন এয়ারপোর্টে আমি গত 3 দিন আগে এয়ারপোর্টে একটা মিটিংয়ে গেছি। সেখানে সভাপতি এয়ারপোর্ট অথরিটি এয়ারপোর্ট চেয়ারম্যান হিসেবে সেই এয়ারপোর্টের সাংসদ যিনি নির্বাচিত হন তিনি চেয়ারম্যান, এবং সেই মিটিংয়ে গিয়ে যে কথাটা হলো যে আমাদের রাজ্য সরকার থেকে রানওয়ে বাড়ানোর জন্য যে টাকা বরাদ্দ করেছিল 300 কোটি টাকা, সেই টাকাটা কেন কাজ হয়নি, সেই টাকাটা ফেরত গেল কেন, এটা নিয়ে আমি প্রশ্ন করা, ওনারা সদুত্তর দিতে পারেননি। কারণ ওনাদের ইঞ্জিনিয়াররা সেটাকে অ্যাকসেপ্ট করেননি সেটা ক্ষেত্রে। যাই হোক, আমি পরবর্তীকালে বললাম যে তাহলে কী পদ্ধতিতে সেই রানওয়েটা বাড়ানো যায়। অর্থাৎ পাশে একটা নদী আছে, সেই নদীর উপর কালভার্ট করে রানওয়ে বাড়ানোর ক্ষেত্রে তারা পারমিশন দেয়নি। তো নদী পর্যন্ত যদি আমরা রানওয়েটাকে বাড়াই তাহলে 350 মিটারের মতো রানওয়ে আমরা বাড়াতে পারি। অর্থাৎ স্পোর্টস অথরিটির নিয়ম অনুযায়ী যদি 80 সিটের প্লেন নামে তাহলে 1400 মিটার রানওয়ে থাকতে হবে। তো যাই হোক, সেটা নিয়ে আমি আলোচনা করবো, আমি এভিয়েশন মিনিস্টারের সঙ্গে কথা বলবো। সেটা একটা বিষয় আছে যে কোচবিহারে অন্তত 42 সিটের প্লেন অন্তত যাদের নামে, সিঙ্গেল প্লেন নামে 9 সিটের, প্রত্যেক দিন 9 সিটে প্যাসেঞ্জার যায়, কিন্তু মানুষ একটু হলো বেশি একটু চায়, একটু অনেকেই যেতে চায় কোচবিহার থেকে কলকাতা, তারা যেতে পারে না কারণ 9টা মাত্র সিট। সেটা নিয়ে 2 নম্বর হচ্ছে যে 2021 বিধানসভা নির্বাচনের সামনে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ক্রীড়া দপ্তরের যুব দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, নিউ কোচবিহারের স্পোর্টস হাব উদ্বোধনের জন্য ভূমি পূজন করেছিলেন। তো সেটার জন্য কি টাকা আদৌ বরাদ্দ হয়েছে, নাকি শুধুমাত্র নির্বাচনের সামনে মানুষকে দেখানোর জন্য সেটা ভূমি পূজন হয়েছে? সেটা নিয়ে আমি নিশ্চয়ই যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী যিনি, তার সঙ্গে কথা বলবো যে টাকাটা যদি বরাদ্দ হয়ে থাকে তাহলে কাজটা হচ্ছে না কেন, এবং বরাদ্দ যদি না হয়ে থাকে তাহলে সেটা জনগণের সামনে প্রকাশ করুন যে সেটা বরাদ্দ হয়নি, নির্বাচনের সামনে আমরা হয়েছি।
এই বিষয়টা আছে। দ্বিতীয় কিছু সমস্যা আছে, সবচেয়ে যেটা হচ্ছে কুচবিহার জেলা মানুষের অনেক দিনের দাবি যে একটা সময় ইমিগ্রেশন চেকপোস্ট চালু ছিল আমাদের ভিতরে। 1971-এর 12ই অগাস্টের দিকে অর্থাৎ বাংলাদেশ যখন তৈরি হয় তো মুক্তিযুদ্ধের সময়, সেই সময় ইমিগ্রেশন চেকপোস্টটা বন্ধ হয়ে যায়। এবং এই চেকপোস্টটা যদি চালু হতো, যেটা একটা সময় সার্ক রোড হিসেবে করার একটা ভুটান গভর্নমেন্টের সঙ্গে ভারত গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছিল, কিন্তু সেই রাস্তাটা হয়নি এবং পরবর্তীকালে সেই রাস্তাটা চাংড়াবান্ধা দিয়ে হয়েছে। আমরা যার ফলে দিনহাটা কুচবিহারের মানুষ আমরা ডিপ্রাইভ হয়েছি। তো সেটা যাতে ইমিগ্রেশন অফিস আছে, সেখানে বাংলো আছে, সব কিছুই আছে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। এবং আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই বর্ডার হাট বলে কিছু জায়গায় স্কিম নেওয়া শুরু করেছে, অর্থাৎ বর্ডারে হাট হলে দুই দেশের মানুষ সেখানে আসবে, কেনাবেচা হবে। সেই বর্ডার হাট বা ইমিগ্রেশন পোস্ট যাতে আবার চালু করা যায়, এই ব্যাপারটা নিয়ে আমার মাথায় একটা আছে, সেটা নিয়ে আমি কথা বলবো আমাদের এই দপ্তরের সঙ্গে, অভিবাসন দপ্তরের সঙ্গে কথা বলবো, এটা আছে। এছাড়া লোকাল যে সমস্যাগুলো আছে, তোষা, দ্বিতীয় সেতু, সিদাইকে কলেজ, ফায়ার ব্রিগেড, যেটা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে এবং রাজ্য সরকার সঙ্গে বহুবার কথা বলেও ফায়ার ব্রিগেডের ক্ষেত্রে জমি অধিগ্রহণ, হস্তান্তর এবং অনুমোদনও হয়েছে, সেটা ঠিকঠাক প্রক্রিয়ার জন্য আটকায় গেছে, হয়তো সেটা হয়ে যাবে। কিন্তু কলেজ করার ক্ষেত্রে আমি বহুবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে পুরাতন যে কলেজগুলো করা হয়েছে, যে কলেজগুলো ইমিডিয়েট করা হয়েছে, তাদের 100% পরিকাঠামো তৈরি হয়নি, শিক্ষক নিয়োগ হয়নি, নানা জটিলতার কারণে, হাইকোর্টের কারণে শিক্ষক নিয়োগ আটকে আছে। তো সেগুলো রেগুলারাইজ হলে আমরা পরবর্তীকালে কলেজ নির্মাণের কথা ভাববো। এবং সেটাই কলেজ নিয়ে মুখ্যমন্ত্রী বারবার জনসভায় মানুষকে বলেছিলেন, তিনি কথাও দিয়েছিলেন সেটাই দিয়ে কলেজ করে দেবেন, দিনের আরেকটা কলেজ করবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। স্যার, নির্বাচনের আগে মানুষের পাশে সবসময় থাকার যে বার্তা শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আপনার তরফ থেকে দেওয়া হয়েছিল, সেটা কিভাবে পালন করা হচ্ছে? আমি প্রতিনিয়ত কি বলবো, আমি একজন ফুল টাইম অ্যাডভোকেট। আমি আগে বিধায়ক থাকাকালীন যেভাবে মানুষের সঙ্গে কাজ করতাম, যেভাবে মিশতাম, এখন সাংসদ হওয়ার পর পরিধিটা অনেক বেড়ে গেছে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত মানুষ যাতে পরিষেবা পায় বিভিন্নভাবে, আমি সে চেষ্টা করি এবং বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করতে গিয়ে জেলার এই প্রান্ত থেকে ও প্রান্ত আমি প্রত্যেক দিন ছুটে যাই। আমার অবসর বলতে আলাদা কিছু নেই। আমার কাজই হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া এবং মানুষের পাশে দেওয়া। 21শে জুলাই একটা আবেগ, কোচবিহার নতুনভাবে জয়লাভ করেছে, ফিরে পেয়েছে তৃণমূল কংগ্রেস, সাংসদ হিসেবে আপনি আছেন। 21শে জুলাই কতটা এফেক্টিভ হবে কোচবিহার থেকে, কী ধরনের মানুষ? কোচবিহার এবার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট যে ওটা উত্তরবঙ্গের মধ্যে 8টা সিটের মধ্যে কোচবিহার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং কোচবিহারের মানুষ খুব এবার আপ্লুত এবং খুব আবেগতাড়িত তারা এই জয়ের পিছনে। এবং তারা মুখ্যমন্ত্রীর সেই জয়ের আনন্দ শেয়ার করার জন্য শিলিগুড়ি দিয়ে কোচবিহারে এসেছিলেন এবং এতটা রাস্তায় তিনি এসে কোচবিহারে রাত্রি যাপন করেছিলেন। তো তিনি যে পরিমাণ খুশি হয়েছেন এই কোচবিহার জয়ের পিছনে, এবং কোচবিহারের মানুষরাও সেই সমপরিমাণ খুশি, এবং সেই খুশিতেই এবার কোচবিহারের মানুষ ধর্মতলা মুখে চলছেন। গতকালকে থেকে যাওয়া শুরু হয়েছে, আজকে আজ কাল পরশু 3 দিন ধরে, অর্থাৎ 20 তারিখ অবধি মানুষ যাবে। এবং আমরা ধরে নিয়েছি যে সর্বোচ্চ 15 থেকে 16,000 মানুষ কোচবিহার জেলা থেকে তারা সেখানে যাবে। সমস্যা হলো যদি যাওয়ার স্পেশাল ট্রেন আমরা পেতাম তাহলে আরও বেশি পরিমাণে মানুষ সেই সভায় যেতে পারত। তাদের যাতায়াতের ক্ষেত্রে দলীয় স্তরে কী ধরনের সুবিধা রাখা হচ্ছে? যাওয়ার ক্ষেত্রে আমরা স্টেশনে মানুষকে রাত্রিবেলার জন্য শুকনো খাবার, জল, এটা আমরা দেওয়ার ব্যবস্থা করছি। এবং
ওখানে গিয়ে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, আমাদের শিয়ালদায় সেখানে ক্যাম্প থাকবে এবং সেখানে বাসের ব্যবস্থা থাকবে। সেন্ট্রাল পার্কে আমাদের মিলন মেলা এবং সেন্ট্রাল পার্কে যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আমাদের দল করেছে। তো সেখানে কারো ক্ষেত্রে কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য আমরা যারা যাচ্ছে তাদের নাম ধাম এবং ফোন নাম্বার সব কিছু নিয়ে আমরা রাখছি। যে কোনো সমস্যা হলে আমরা তাদের সঙ্গে যাতে দ্রুত যোগাযোগ করতে পারি। কোচবিহার থেকে সকল স্তরের নেতৃত্ব নিয়ে উপস্থিত হচ্ছেন? সবাই যাবে কোচবিহার থেকে। আজকে থেকে সব নেতৃত্বরা যাওয়া শুরু করবে। আমি আগামীকালকে যাবো। এইভাবে প্রত্যেক দিনে নেতৃত্বরা ভাগ করে করে তারা প্রত্যেকেই যাবে এবং শিয়ালদায় সকালবেলা থেকে 10টা পর্যন্ত আমাদের নেতৃত্বরা বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের যারা যাচ্ছে দলীয় কর্মীরা তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছে, তাদের গাইডেন্স দেওয়ার জন্য আমাদের নেতৃত্বরা সেই শিয়ালদার ক্যাম্পে বসে থাকে। এখন সাংসদ হিসেবে রয়েছেন, আগে এখানকার বিধায়ক ছিলেন, যে কারণে কিন্তু এখানে একটা উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়ে আছে। আপনি বিধায়ক থাকার সময় যেভাবে সেটাকে সাজিয়েছিলেন সেটা উপনির্বাচনে কতটা এফেক্টিভ হতে পারে? অবশ্যই, কারণ সিতাইয়ের এই উপনির্বাচন এটা স্বাভাবিকভাবে, যেহেতু আমি বিধায়ক পথে পদত্যাগ করেছি, এটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6 জন বিধায়ক যারা সাংসদ হয়েছেন তাদের সেই জায়গায় উপনির্বাচন হবে। এবং এই উপনির্বাচনে যেহেতু আমরা দেখেছি যে কয়েকদিন আগে উপনির্বাচন হয়ে গেল 10 তারিখ এবং তার রেজাল্ট 13 তারিখ ঘোষণা হল। সেখানে দেখেছি যে বিজেপি যে 3টে জায়গায় তারা বিধায়ক ছিলেন এবং লোকসভা নির্বাচনও সেই জায়গাগুলোতে বিজেপি এগিয়েছিল, কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে দেখলাম সেই বিজেপির এগিয়ে থাকা আসনগুলোতে অনেক অনেক বেশি ভোটে আমাদের তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তো সিতাইও 2021-এ যে সময় একেবারেই ধর্মের যে হাওয়া প্রবলভাবে বইছিল রাজনীতিতে, সেখানে কুচবিহারের মধ্যে সিতাই কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কুচবিহারের সিতাই এটা সবার চোখে একটু আলাদা এবং উপনির্বাচনে এটা রেকর্ড হবে, এটা আমি বলতে পারি। 21শে জুলাই আবেগ, আর এই আবেগকে সামনে রেখে যেহেতু কোচবিহার হয়েছে পুনরুদ্ধার, তাই 15 থেকে 16,000 কর্মী সমর্থকের উপস্থিতি হতে চলেছে ধর্মতলাতে। এমনটাই কিন্তু দাবি করছেন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আমরা অবশ্যই চোখ রাখবো ধর্মতলার 21শে জুলাইয়ের অনুষ্ঠানের দিকে এবং সেই সঙ্গে চোখ রাখবো এখান থেকে যারা কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তারা কীভাবে পৌঁছচ্ছেন, তাদের কতটা হসপিটালিটি দেওয়া যাচ্ছে, তাদের কতটা সুরক্ষার ব্যবস্থা করেছেন দলীয় স্তরে, সেই বিষয়গুলির উপর। সিতাই থেকে উত্তরের হাওয়ায় দেবাশিস বিশ্বাস।